Good morning to all my dear students. Welcome again to my channel Chemistry Wala SP চ্যানেল সর্বদা তোমাদের জন্য, তোমাদের সাথে, তোমাদের পাশে। আমি সর্বদা কথা দিয়ে এসেছি তোমাদের যে তোমাদের সাথে থাকবো, পাশে থাকবো। আমি কিন্তু প্রতি মুহূর্তে চেষ্টা করে যাচ্ছি তোমাদের ডেভেলপমেন্ট কি করে হয়, ফিজিক্যাল সায়েন্স আরো বেটার কি করে হয়। তো চলো, আমি তোমাদের দুদিন আগেই বলেছিলাম যে ইতিমধ্যে আমি তোমাদের পর্ষদের টেস্ট পেপার গ্রুপ সি সলভ করব। তো আজকে আমি তোমাদের দুটো স্কুলের গ্রুপ সি সলভ করে দেব, দুটো স্কুল। স্বাভাবিকভাবেই এরপরে দুটো তিনটে করে স্কুল করতে থাকবো, সময় তো বেশি আমাদের নেই, এক মাসও নেই, যে কারণে খুব দ্রুততার সঙ্গে আমি তোমাদের গ্রুপ সি ডি সলভ করব। কারণ বেশিরভাগ স্টুডেন্টই বলেছো স্যার এই মুহূর্তে আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি সলভ প্রয়োজন। ওকে, তো চলো সময় নষ্ট না করে আমরা সরাসরি মূল পর্বে চলে যাই। গ্রুপ সি সলভ পর্ষদ টেস্ট পেপার। দেখো, আজকে প্রথমে যেটা করব, বহরমপুর MK গার্লস হাই স্কুল এর গ্রুপ সি আমরা সলভ করব। তোমরা জানো গ্রুপ সিতে 9টি প্রশ্নের উত্তর দিতে হয়, প্রত্যেকটির পূর্ণমান থাকে 2, অর্থাৎ এখানে 18 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হয়। তো চলো 3.1-এ দেখো স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো, আমি এখানে লিখে দিয়েছি তোমাদের। স্থিতিশীল উন্নয়ন সাধারণত গ্রুপ সি এবং গ্রুপ ডি সলভ করতে গিয়ে তোমাদের একটা কথা প্রথমেই বলে দিই, যে প্রশ্নগুলো তোমরা বইয়ে সুন্দর করে তোমাদের বইয়ে রয়েছে ইনফরমেটিভ, মানে সরাসরি সূত্র টাইপের, সংজ্ঞা টাইপের, এগুলো অতটা বলবো না, কিন্তু তোমাদের আমি মূলত কনসেপচুয়াল কোয়েশ্চেন, যেগুলো অঙ্ক বা বিভিন্ন কনসেপচুয়াল কোয়েশ্চেনগুলো যেগুলো বোঝানোর দরকার, সেইগুলো আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো। আর যেগুলো সূত্র, তথ্য, সংজ্ঞা, পার্থক্য, এগুলো একটু বলে বেরিয়ে যাবো। হ্যাঁ, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? স্থিতিশীল উন্নয়ন প্রাকৃতিক সম্পদের পরিমিত ব্যবহার, পরিবেশ বান্ধব কৌশলের সুদক্ষ প্রয়োগের মাধ্যমে বর্তমান জীবনযাত্রার মান উন্নয়ন এবং আগামী দিনেও এই উন্নয়নের গতি অব্যাহত রাখা ও ভবিষ্যৎ পৃথিবীকে আগামী প্রজন্মের জন্য সুরক্ষিত করে তুলতে যে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হয় তাকে বলে স্থিতিশীল উন্নয়ন। খুব সুন্দর করে তোমাদের এখানে লেখানো থাকলো, খুব সুন্দর করে ছোট্ট করে স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো। এবার যদি তোমাদের পরীক্ষায় কখনো আসে স্থিতিশীল উন্নয়নের দুটি সুপারিশ করো, দুটি প্রস্তাব সুপারিশ করো তুমি, তাহলে তুমি কি লিখতে পারো? 1 নম্বর তো লিখতেই পারো প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। 2 নম্বর লিখতে পারো জীবাশ্ম জ্বালানির ব্যবহার যথাযথভাবে কমিয়ে অপ্রচলিত শক্তি উৎস যেমন সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি, বায়ু শক্তি, এই সমস্ত শক্তি উৎসের ব্যবহার বাড়াতে হবে। ঠিক আছে, দুটো সুপারিশ। চলো 2 নম্বর 3.2-তে আদর্শ গ্যাস কাকে বলে, এর সঙ্গে বাস্তব গ্যাসের পার্থক্য কি? দেখো, যেসব গ্যাস যে কোনো উষ্ণতায় এবং চাপে বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে তাদের বলে আদর্শ গ্যাস। ক্লিয়ার? যেসব গ্যাস যে কোনো উষ্ণতায় এবং যে কোনো চাপে বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে তাদের বলে আদর্শ গ্যাস। এবং এর সঙ্গে এবার বলছে বাস্তব গ্যাসের পার্থক্য কি। পার্থক্য কি বলা যেতে পারে? দেখো, আদর্শ গ্যাসের সঙ্গে বাস্তব গ্যাসের অনেক পার্থক্য রয়েছে, আমি এক এক করে বলে দিচ্ছি। 1 নম্বর যেটা হতে পারে আদর্শ গ্যাসের সঙ্গে বাস্তব গ্যাসের পার্থক্য, সেটা হলো, একটু শুনে নাও, আমি বলে দিচ্ছি এখানে। আদর্শ গ্যাস যে কোনো উষ্ণতা এবং চাপে বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে, এটা 1 নম্বর হলো, এটা 1 নম্বর হলো। ঠিক আছে, 2 নম্বর শুনে নাও, শুনে নিয়ে লিখে নিও তোমরা। 2 নম্বর যেটা বলছি যে প্রকৃতিতে আদর্শ গ্যাসের অস্তিত্ব, প্রকৃতিতে কোনো আদর্শ গ্যাসের, প্রকৃতপক্ষে কোনো আদর্শ গ্যাসের অস্তিত্ব নেই, কিন্তু প্রকৃতিতে প্রাপ্ত সমস্ত গ্যাসই কিন্তু বাস্তব গ্যাস। ঠিক আছে, তাহলে এটা অস্তিত্ব। 3 নম্বরে বলতে পারি আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল ক্রিয়া করে না, তাই আদর্শ গ্যাসের অণুগুলোকে তরলে পরিণত করা যায় না। 3 নম্বর এখানে কি বলবো, বাস্তব গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে, তাই বাস্তব গ্যাসকে তরলে পরিণত করা যায়। 4 নম্বর কি বলবো, আদর্শ গ্যাসের অণুগুলো পাত্রের আয়তনের তুলনায় এদের আয়তন নগণ্য, কিন্তু বাস্তব গ্যাসের পাত্রের আয়তনের তুলনায় এদের আয়তন নগণ্য নয়। আরো একটা পয়েন্ট বলে দিই, আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে PV = nRT, তোমরা জানো। আর বাস্তব গ্যাসের সমীকরণ P + A n²/v², V - nB = nRT, এটা n মোল গ্যাসের জন্য। ঠিক আছে, মনে রেখো এটাও n মোল গ্যাসের জন্য। তাহলে আমি তোমাদের এখানে ভার্বালি কাকে বলে এবং পার্থক্যগুলো সব বলে দিলাম, এখানে লেখার তো স্কোপ নেই, তাহলে ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে তোমাদের যদি ভিডিও চলতে চলতে আমি লিখি। যাই হোক, তাহলে আদর্শ গ্যাস কাকে বলে আমি তোমাদের বলে দিলাম, পার্থক্যগুলো বলে দিলাম, শুনে একটু লিখে নিও। ঠিক আছে, পার্থক্য এটা আসলে 2 নম্বরের ওয়েটেজটা ডিভাইড করো, দেখো 1 + 1। আদর্শ গ্যাস কাকে বলে, এটা যদি 1 হয়, এর সঙ্গে বাস্তব গ্যাসের পার্থক্য 1, তাহলে এত দরকার নেই, 1টা 2টো লিখে দিও তাহলেই হবে। চলো নেক্সট দেখো, অথবাই রয়েছে গ্যাসের অণুর গতি উষ্ণতার উপর কিভাবে নির্ভর করে, এটা একটু বুঝিয়ে দিই। দেখো, গ্যাসের, সুন্দর করে লিখিয়ে দিচ্ছি, গ্যাসের গতীয় তথ্য অনুসারে
এক মোল যে কোনো গ্যাসের এক মোল গ্যাসের গতিশক্তি হাফ mc স্কোয়ার বা mv স্কোয়ার যেটাই তোমরা লেখো না কেন, সেটা সমান সমান কত হয় জানো? 3/2 kT। 3/2 kT হয়। ক্লিয়ার? 3/2 kT বা 3/2 RT লেখাই ভালো। 3/2 RT। ক্লিয়ার? তাহলে এখানে আর কি? মোলার গ্যাস ধ্রুবক। তাহলে ধ্রুবক যদি বাদ দাও আর 3/2 সেটাও একটা সংখ্যা, সেটাও একটা ধ্রুবক, তাহলে কি পাওয়া গেল? তাহলে পাওয়া গেল হাফ mc স্কোয়ার প্রপোর্শনাল টু, তাহলে আমরা কি পেলাম? টি। অর্থাৎ দেখা যাচ্ছে গ্যাসের অণুর গতিশক্তি পরম উষ্ণতার সমানুপাতিক। তাহলে সম্পর্কটা কি দাঁড়াচ্ছে? সম্পর্কটা দাঁড়াচ্ছে সমানুপাতিক। ক্লিয়ার? সম্পর্কটা দাঁড়াচ্ছে সমানুপাতিক। অর্থাৎ একটা পাত্রের মধ্যে যদি গ্যাস নাও, গ্যাসের অণুগুলো কি করবে? এরকম ছোটাছুটি করছে, তার মানে এদের গতিশক্তি আছে। এইবার উষ্ণতা যদি বৃদ্ধি করো, এই যে গ্যাসের অণুর গতিশক্তি পরম উষ্ণতার সমানুপাতিক, উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলোর গতিবেগ আরো বেড়ে যাবে, অর্থাৎ গতিশক্তি তথা গতিবেগ বেড়ে যাবে। আর উষ্ণতা কমিয়ে দিলে গতিশক্তি কমে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে গ্যাসের অণুর গতি উষ্ণতার সাথে সরাসরি সমানুপাতিক সম্পর্ক। উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুর গতিবেগ বেড়ে যায়, উষ্ণতা কমিয়ে দিলে গ্যাসের অণুর গতিবেগ কমে যায়। ক্লিয়ার? সেই জন্যই তো গ্যাসের অণুকে যদি উষ্ণতা কমানো যায় তাহলে গ্যাসের অণুগুলোর গতি কমে যায়, আস্তে আস্তে গ্যাসের অণুগুলো কাছাকাছি আসে, গ্যাসের অণুগুলো পরস্পর তারপরে সঙ্গে যুক্ত হয়ে তরলে পরিণত হয়। ঠিক আছে? এই জন্যই তো তরলে পরিণত হয়। আচ্ছা, নেক্সট দেখো 3.3, বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2। তাহলে আগে লিখে নিই, মিউ সমান সমান √2। বেশ, বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ 45 ডিগ্রি। বেশ, আই সমান সমান 45 ডিগ্রি। এগুলো সব বলে দিল। তাহলে ওই রশ্মির চ্যুতিকোণ কত হবে? এবার আমরা চ্যুতিকোণ কি করে বের করি? চ্যুতিকোণ কি জানি? দেখো কিভাবে করতে হয় অঙ্কগুলো। দেখো চ্যুতিকোণ সমান সমান আমরা জানি আপতন কোণ থেকে প্রতিসরণ কোণ বিয়োগ করতে হয়, বা প্রতিসরণ কোণ থেকে আপতন কোণ বিয়োগ করতে হয়। যখন যেটা বড় তার থেকে ছোটটা বিয়োগ করতে হয়। এখন দেখো আমরা আপতন কোণ শুধুমাত্র জেনেছি, প্রতিসরণ কোণ কিন্তু জানতে পারিনি। প্রতিসরণ কোণটা তাহলে বের করে নিতে হবে। এখন প্রতিসরণ কোণ বের করার জন্য তোমাকে একটা তথ্য দিয়েছে প্রতিসরাঙ্ক। এবার তাহলে আপতন কোণ, প্রতিসরণ কোণ আর প্রতিসরাঙ্কের মধ্যে একটা সম্পর্ক ভাবো। সম্পর্ক পেয়ে গেছি, কারণ আমরা জানি স্নেলের সূত্র। স্নেলের সূত্র থেকে আমরা কি জানি? স্নেলের সূত্র থেকে আমরা জানি মিউ সমান সমান, অর্থাৎ প্রতিসরাঙ্ক সমান সমান সাইন আই বাই সাইন আর, এটা আমরা জানি। সুতরাং এর বসিয়ে দাও, √2 সমান সমান সাইন আই এর জায়গায় কি বসাবে? সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই কত? সাইন আর। সুতরাং সাইন আর সমান সমান সাইন 45 ডিগ্রি বাই √2, তার মানে সাইন 45 ডিগ্রি মানে 1/√2, আর এই √2টা এখানে চলে গেল। তাহলে এবার ডান দিকে চলে যাচ্ছি, দেখো। সুতরাং সাইন আর সমান সমান হাফ। এবার এই হাফটাকে সাইন দিয়ে কনভার্ট করো, সাইন দিয়ে প্রকাশ করো। আমরা জানি সাইন কত ডিগ্রিতে হাফ হয়? সাইন আমরা জানি সাইন 30 ডিগ্রিতে হাফ হয়। ঠিক আছে? সুতরাং আর এর মান কত হচ্ছে এখানে? আর এর মান হচ্ছে 30 ডিগ্রি। যেই আর এর মান 30 ডিগ্রি পেয়ে গেলাম, এবার তো বুঝতেই পারছো তাহলে আপতন কোণ 45 ডিগ্রি আর প্রতিসরণ কোণ 30 ডিগ্রি। সুতরাং চ্যুতিকোণ হবে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, দ্যাট মিনস 15 ডিগ্রি। বুঝতে পারলে অঙ্কটা কিভাবে করলাম? অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। চলো নেক্সট দেখি। দেখো 3.4-এ একটি সার্কিট আঁকা আছে। এখানে প্রদত্ত বর্তনীতে বি এবং সি বিন্দুর মধ্যে তুল্যরোধ নির্ণয় করো। এই বি এবং সি বিন্দুর মধ্যে তুল্যরোধ নির্ণয় করতে হবে। এরকম একটা পর্ষদে এরকম দেখবে, ওই পেপারে এরকম একটা ছবি আছে। তাহলে এখানে এটা কি করে করব? দেখো এখানে 2 ওহম, এই 2 ওহম, এই 2 ওহম, এই দুটো শ্রেণী সমবায় রয়েছে। আবার এখানে দেখো বি আর সি এর মধ্যে এখানে এই 2 ওহম 2 ওহম এই দুটো শ্রেণী সমবায় রয়েছে। তাহলে আগে এই দুটোর উপরের দুটো, তাহলে এইটাকে যদি সহজ করে আঁকা যায় তাহলে আঁকাটা কিরকম হবে বলো তো দেখতে? সহজ করে আঁকলে আঁকাটা হবে এরকম। দেখো বিষয়টা দাঁড়াবে এরকম, 2 ওহম 2 ওহম, এটাও 2 ওহম 2 ওহম। তাহলে এই দুটো 2 ওহমের শ্রেণী সমবায়ে আছে, তাহলে তাদের তুল্যরোধ কত হবে? বুঝে নাও, তাদের তুল্যরোধ কত হবে? তাদের তুল্যরোধ হবে, শ্রেণী সমবায় তোমরা জানো থাকলে সরাসরি যোগ হয়ে যায়, তার মানে তাদের তুল্যরোধ হবে 4 ওহম। আবার এই দুটো, এইটা আর এইটার তুল্যরোধ কত হবে? তাদের তুল্যরোধ হবে আবার একই রকম ভাবে 2 + 2 ওহম। ঠিক আছে? তার মানে কত ওহম? 4 ওহম। এবার এই যে দুটোর তুল্যরোধ পেলাম 4 ওহম, এই দুটোর তুল্যরোধ পেলাম 4 ওহম, এই দুটো কিন্তু পরস্পর আবার সমান্তরাল সমবায়ে আছে, তাই তো? তখন আবার কি হবে? তখন আবার ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম, দাঁড়াচ্ছে না? এরকম দাঁড়াচ্ছে। এইটা 4 ওহম হয়ে গেল আর এটা 4 ওহম। তখন সুতরাং
বি এবং সি বিন্দুর মধ্যে তুল্য রোধ সমান সমান তখন হবে, তোমরা জানো সমান্তরাল সমবায়ে তুল্যরোধ কি করে বের করতে হয়, প্রথমে দুটোকে গুণ করতে হয়, নিচে দুটোকে যোগ করতে হয়, তোমাদের আমি শিখিয়েছি। তাহলে 16/8, তবে কত বেরোচ্ছে 2 ওহম। ব্যাস উত্তর হয়ে গেল। বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার? এই দুটো শ্রেণীতে রয়েছে, আবার এই দুটো শ্রেণীতে রয়েছে। এই দুটো শ্রেণীতে আমি তুল্যরোধ বের করে নিলাম, 4 ওহম হলো। এই দুটো শ্রেণীতে রয়েছে, এদের তুল্যরোধ বের করে নিলাম 4 ওহম। তারপরে ওই 4 ওহম এই দুটো রোধ কিন্তু আবার সমান্তরালে রয়েছে, ব্যাস তাদের বের করে নিলাম তুল্যরোধ। ক্লিয়ার? আচ্ছা, অথবা দেখো তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো। এটার আমি কিছু বললাম না, এটা বইয়ে সুন্দরভাবে রয়েছে, ওখান থেকে তোমরা পড়ে নিও। ক্লিয়ার? এইটা তোমাদের বইয়ে আছে, এটা তোমাদের এখানে লিখে বোঝানো মানে সময় নষ্ট করা, ভিডিওটা অযথা বড় করা। ঠিক আছে? এটা তোমরা সুন্দর করে বই থেকে দেখে নিও। তবে এ প্রসঙ্গে তোমাদের সবসময় আমি বলি যে বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে বলো, আমি অবশ্যই তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। দেখ 3.5-এ কি বলছে? চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে। চিনি অর্থাৎ C12H22O11, সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, বুঝে নাও, এটা কনসেপচুয়াল কোয়েশ্চেন। NaCl, সোডিয়াম ক্লোরাইড। চিনি কি? চিনি একটা সমযোজী যৌগ। চিনি একটা, এটা বুঝতে হবে, চিনি একটা সমযোজী যৌগ। আর সোডিয়াম ক্লোরাইড একটা কি? আয়নীয় বা তড়িৎযোজী যৌগ। ওকে, আয়নীয় যৌগ। এবার তোমরা জানো সমযোজী যৌগরা কি উৎপন্ন করতে পারে না? এরা আয়নিত হয় না। সমযোজী যৌগরা আয়নিত হয় না, তোমরা জানো, অর্থাৎ আয়ন উৎপন্ন করতে পারে না। ঠিক আছে? আর আয়নীয় যৌগ এরা তো আয়ন উৎপন্ন করতে অবশ্যই পারে, আয়ন উৎপন্ন করে। এখন চিনির জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন কারা করে? এটা তো তোমরা MCQ বা অবজেক্টিভে পড়েছো যে জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে আয়ন। হ্যাঁ, আর ধাতুতে তড়িৎ পরিবহন করে কারা? মুক্ত ইলেকট্রন, তোমরা জানো। তাহলে যেহেতু আয়ন তড়িৎ পরিবহন করে, যেহেতু চিনি সমযোজী যৌগ হয়, আয়নিত হয় না, ফলে আয়ন উৎপন্ন করতে পারছে না, স্বাভাবিকভাবেই এরা তড়িৎ পরিবহন করতে পারছে না, তড়িৎ পরিবহন করতে পারে না। বোঝা গেল ব্যাপারটা? কিন্তু NaCl ওরা Na+ এবং Cl- জলীয় দ্রবণে Na+ এবং Cl- আয়ন উৎপন্ন করে। হ্যাঁ, সোডিয়াম ক্যাটায়ন এবং ক্লোরাইড অ্যানায়ন প্রচুর পরিমাণে উৎপন্ন করে, যে কারণে প্রচুর পরিমাণে আয়ন থাকার জন্য এই NaCl এর জলীয় দ্রবণ কি করতে পারে? তড়িৎ পরিবহন করতে পারে। ক্লিয়ার? বোঝা গেল ব্যাপারটা? নেক্সট সুন্দর করে তোমরা লিখে নিও, আমি তোমাদের বলে দিলাম। অথবাই চলো, কঠিন NaCl অণুর অস্তিত্ব নেই, ব্যাখ্যা করো। আচ্ছা বেশ, কঠিন NaCl অণুর অস্তিত্ব নেই, বলছে অণুর অস্তিত্ব নেই। কেন নেই? দেখো, NaCl যখন গঠিত হয় তখন Na+ আর Cl- দুটো আয়ন তৈরি হয়। Na+ এর ইলেকট্রন বিন্যাস কত? Na+ এর ইলেকট্রন বিন্যাস 2,8 আর Cl- এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2,8,8। ওকে, অর্থাৎ দুটোই কিন্তু সর্ববিস্ত কক্ষপথে থেকে দুটোরই অষ্টক পূর্তি হয়ে গেছে, অর্থাৎ দুটোই কিন্তু সুস্থিত অবস্থায় আছে, সুস্থিত অবস্থায় আছে। এইবার এই যে Na+ আর Cl- এই দুটো বিপরীতধর্মী আয়নের মধ্যে কি স্থির তড়িতাকর্ষণ বল কাজ করে? কি স্থির তড়িতাকর্ষণ বল কাজ করে? স্থির তড়িতাকর্ষণ বল কাজ করে। ক্লিয়ার? এই স্থির তড়িতাকর্ষণ বল কিন্তু তীব্র আকর্ষণ। এখন এই তীব্র তড়িতাকর্ষণ বল কাজ করে, অর্থাৎ দেখতেই পাচ্ছ NaCl Na+ এবং Cl- এর মধ্যে কিন্তু কোনো নির্দিষ্ট বন্ধন তৈরি হয় না, কোনো নির্দিষ্ট বন্ধন নেই, শুধুমাত্র বিপরীতধর্মী আয়নের মধ্যে স্থির তড়িতাকর্ষণ বল কাজ করে মাত্র। অর্থাৎ বলতে পারি দুটি আয়ন, কি বলতে পারি, দুটি আয়ন পাশাপাশি অবস্থান করে মাত্র, এদের মধ্যে কোনো নির্দিষ্ট বন্ধন নেই, পাশাপাশি অবস্থান করে মাত্র। ঠিক আছে? তাই এদের অণু হিসাবে কোনো অস্তিত্ব নেই, এরা দুটো বিপরীতধর্মী আয়নের পাশাপাশি অবস্থান, অর্থাৎ সমাহার মাত্র। বোঝা গেল? ক্লিয়ার? আবার সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত বলে দিই, তোমরা শুনে লিখে নিও। NaCl অণুর অস্তিত্ব নেই, কারণ NaCl গঠিত হওয়ার সময় Na+ এবং Cl- দুটো বিপরীতধর্মী আয়ন উৎপন্ন করে। এই বিপরীতধর্মী যে আয়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন, এদের মধ্যে স্থির তড়িতাকর্ষণ বল কাজ করে মাত্র, এদের মধ্যে নির্দিষ্ট কোনো বন্ধন গঠিত হয় না, শুধুমাত্র বিপরীতধর্মী দুটো আয়ন পাশাপাশি অবস্থান করে মাত্র। তাই NaCl অণুর অস্তিত্ব নেই, এরা দুটো বিপরীতধর্মী আয়ন পাশাপাশি থাকে মাত্র। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন।
দেখো এখানে 3.6 বলছে প্রদত্ত পরমাণুগুলির কোনগুলি ইলেকট্রন গ্রহণ করে এবং কোনগুলি ইলেকট্রন বর্জন করে। আচ্ছা বেশ, চলো দেখি, আমি তোমাদের বুঝিয়ে দিই। এমজির ইলেকট্রন বিন্যাস কি? 2,8,2। বেশ। ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস কি? 2,7। ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? 2,8,8,2। সালফারের ইলেকট্রন বিন্যাস কি? 2,8,6। কেন বলো তো? ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 12। ফ্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক কত? 9। ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 20। সালফারের পরমাণু ক্রমাঙ্ক কত? 16। সেই হিসাবে দেখো ইলেকট্রন বিন্যাস এরকমই হচ্ছে। এইবার তোমাদের আমি একটা কথা বলে দিই, সবসময় মনে রেখো, ধাতুরা সর্বদা কি করে? ধাতুরা সর্বদা ইলেকট্রন বর্জন করে। ক্লিয়ার? করে কি করে? ক্যাটায়ন উৎপন্ন করে। আর মনে রেখো, অধাতুরা সর্বদা ইলেকট্রন গ্রহণ করে। এই জিনিসটা মনে রেখো, ধাতুরা সর্বদা ইলেকট্রন বর্জন করে, ক্যাটায়ন উৎপন্ন করে, আর অধাতুরা সর্বদা ইলেকট্রন গ্রহণ করে, অ্যানায়ন উৎপন্ন করে। এখন ম্যাগনেসিয়াম সর্বশেষ কক্ষপথে দুটো ইলেকট্রন আছে, তাহলে ম্যাগনেসিয়াম ধাতু না অধাতু? আমি তোমাদের আরও একটা জিনিস বুঝিয়ে দিই, যে সমস্ত মৌলের সর্ববিস্ত কক্ষপথে একটা বা দুটো বা তিনটে ইলেকট্রন থাকে তারা কিন্তু ধাতু হয়। তাহলে স্বাভাবিক অবশ্যই ম্যাগনেসিয়াম একটা কি, আমি একদম ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ধাতু। স্বাভাবিকভাবেই এই ইলেকট্রন কি করবে? এই ইলেকট্রন বর্জন করবে। চলে আসো ফ্লোরিন। এর সর্ববিস্ত কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। মনে রেখো, যাদের সর্ববিস্ত কক্ষপথে 5, 6, 7 ইলেকট্রন থাকে তারা অধাতু হয়, আর যাদের সর্বশেষ কক্ষপথে 1, 2, 3 ইলেকট্রন থাকে তারা ধাতু হয়। তাহলে এর সর্ববিস্ত 7টা আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে অধাতু। তাহলে অধাতু হলে ইলেকট্রন কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। ঠিক আছে? আচ্ছা, ক্যালসিয়াম সর্বশেষ কক্ষপথে 2টো ইলেকট্রন আছে, তাহলে এটাও কি? তাহলে এটাও ধাতু। তাহলে এই ইলেকট্রন কি করবে? বর্জন করবে। একদম লাস্টে দেখো সালফার সর্ববিস্ত কক্ষপথে 6টা ইলেকট্রন আছে, তাহলে এটাও কিন্তু অধাতু। বোঝা গেল? সব রকমভাবে আমি তোমাদের বুঝিয়ে দিলাম। তাহলে এ কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। ঠিক আছে? বোঝা গেল? এবার কেন ইলেকট্রন গ্রহণ করে অধাতুটা? কারণ দেখো, অধাতুদের সর্ববিস্ত 7টা ইলেকট্রন আছে, এর 7টা ইলেকট্রন অষ্টপূর্তি করতে গেলে মাত্র একটা ইলেকট্রন প্রয়োজন, তাই এরা গ্রহণ করবে, বর্জন করবে না, গ্রহণ করবে। আর ধাতুদের সাধারণত সর্ববিস্ত পথে 1টা, 2টো, 3টে ইলেকট্রন থাকে, তাই এদের গ্রহণ করার থেকে, গ্রহণ করে 8টা করার থেকে 1টা, 2টো, 3টে ইলেকট্রন ছেড়ে দিয়ে 8টা দেখানোটা সহজ। ক্লিয়ার? চলো নেক্সট 3.7। অ্যামোনিয়াকে শুষ্ক করতে ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় না কেন? ওকে, কারণ অ্যামোনিয়াকে শুষ্ক করতে ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করলে এই ক্যালসিয়াম ক্লোরাইড অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে একটি দ্রুত যৌগ উৎপন্ন করে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। CaCl2 প্লাস 8NH3 কি তৈরি হলো? তৈরি হলো CaCl2 ডট H8NH। একটা জিনিস মনে রেখো, দ্রুত যৌগ বা দ্রুত যৌগ যাই বলি না কেন, এই অ্যাডিশন কম্পাউন্ড, দেখো এখানে কিন্তু কোনো সংযুতির পরিবর্তন ঘটে না। CaCl2 সরাসরি CaCl2ই থাকলো, এই NH3 থাকলো, শুধুমাত্র এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে। বোঝা গেল? তাহলে অ্যামোনিয়াকে শুষ্ক করতে আমি যদি ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করি, তাহলে অ্যামোনিয়া যৌগটাই পরিবর্তিত হয়ে নতুন একটা দ্রুত যৌগ গঠন করে ফেললো। তাহলে মূল জিনিসটাই তো আমরা হারিয়ে ফেললাম, তাই না? আমরা কি করছি? অ্যামোনিয়াকে শুষ্ক করার কাজে ব্যবহার করছি, কিন্তু মূল যৌগটা অন্য যৌগ গঠন করে ফেললো। স্বাভাবিকভাবে অ্যামোনিয়াকে শুষ্ক করতে ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করব না আমরা। ক্লিয়ার? অ্যামোনিয়াকে শুষ্ক করতে কি ব্যবহার করা হয়? অ্যামোনিয়া যেহেতু ক্ষারধর্মী, একে শুষ্ক করতে শুষ্ক কলিচুন ব্যবহার করা হয়। ওকে, শুষ্ক কলিচুন ব্যবহার করি আমরা। ক্লিয়ার? বোঝা গেল কেন ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় না? নেক্সট চলো 2 নম্বরের প্রশ্ন, ছোট ছোট করে উত্তর দেবে। দেখো, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে সোডিয়াম ধাতু নিষ্কাশনের তড়িৎদ্বারের বিক্রিয়াগুলি লেখো। 3.8 কি করা হয়? সাধারণত সোডিয়াম ধাতু তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশনের জন্য গলিত NaOH এখানে সাধারণত কি করা হয়? 598 কেলভিন থেকে জেনে রাখো একটু 603 কেলভিন উষ্ণতায় গলিত NaOH অর্থাৎ কস্টিক সোডার তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয়। এখন ব্যাপারটা একটু বুঝে নাও, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। NaOH ব্যবহার করলাম, স্বাভাবিকভাবে এইটা আয়নিত হয়ে কি তৈরি করবে? Na প্লাস OH মাইনাস। এবার এটা ক্যাটায়ন কোথায় যায় তোমরা জানো, এটা বেসিক কনসেপ্টটা একটু ক্লিয়ার করো। ক্যাটায়ন ক্যাথোডের দিকে আকৃষ্ট হয় আর অ্যানায়ন অ্যানোডের দিকে আকৃষ্ট হয়। কেন গো? কারণ
ক্যাথোড মানে নেগেটিভ তড়িৎদ্বার নিশ্চয়ই সর্বদা পজিটিভ আয়নকে আকর্ষণ করবে, আর পজিটিভ তড়িৎদ্বার নেগেটিভ আয়নকে আকৃষ্ট করবে। এইবার যদি আমি দুটো পার্টে তোমাদের ভাগ করি, একটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়ায় কে গেল Na+, তাহলে Na+, তার মানে একটা ইলেকট্রন, দেখো Na+ মানে কি, এর মাথায় প্লাস আছে মানে একটা ইলেকট্রন ঘাটতি আছে। আর ক্যাথোড মানে প্রচুর পরিমাণে ইলেকট্রন এর মধ্যে রয়েছে নেগেটিভ, সে গিয়ে একটা ইলেকট্রন ক্যাথোড থেকে গ্রহণ করবে, করে কি তৈরি করবে, সোডিয়াম ধাতু উৎপন্ন করবে। আর অ্যানোড বিক্রিয়ায় বুঝতেই পারছো, অ্যানোড বিক্রিয়ায় কি হবে, অ্যানোড বিক্রিয়ায় কে গেল, OH- গেল। অ্যানোড বিক্রিয়ায় OH- স্বাভাবিকভাবে অ্যানোড পজিটিভ, ওকে এর একটা ইলেকট্রন অতিরিক্ত আছে, সেটা বর্জন করে দেবে, দিয়ে OH মূলক তৈরি করবে। এইবার সাধারণত কি হয়, 4টে OH মূলক থেকে তৈরি হয় 2 অণু জল আর 1 অণু অক্সিজেন। ক্লিয়ার? 2 অণু জল আর 1 অণু অক্সিজেন। বোঝা গেল? পুরো ব্যাপারটা বুঝিয়ে দিলাম। NaOH ব্যবহার করায় দুটো আয়ন উৎপন্ন করলো, Na+ ক্যাথোডে গেল, OH- অ্যানোডে গেল, ক্যাথোডে গিয়ে একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতু উৎপন্ন করলো, আর অ্যানোডে গিয়ে একটি ইলেকট্রন বর্জন করে OH মূলক উৎপন্ন করলো, 4টে OH মূলক থেকে 2 অণু জল 1 অণু অক্সিজেন উৎপন্ন। ক্লিয়ার? চলো 3.8 অথবা উদাহরণ সহ খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্য লেখো। খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্য দেখো, খনিজ এবং আকরিকের পার্থক্য আমি তোমাদের এখানে লিখে দিলাম। 1 নম্বর, বিভিন্ন ধাতুর যৌগসমূহ, সেটা অক্সাইড রূপে হতে পারে, সালফাইড রূপে হতে পারে, কার্বনেট রূপে হতে পারে, এরকম বিভিন্ন ধাতু অক্সাইড, সালফাইড, কার্বনেট ইত্যাদি যৌগসমূহ রূপে প্রকৃতিতে পাথর বা শিলা রূপে ভূগর্ভস্থ খনিতে সঞ্চিত থাকে, এদের খনিজ বলে। আর যেসব খনিজ থেকে সহজে, সুলভে এবং কম খরচে অর্থাৎ প্রচুর পরিমাণে কোনো ধাতু পাওয়া যায় তাকে বলে আকরিক। অর্থাৎ যে সমস্ত খনিজ থেকে সহজে, সুলভে অর্থাৎ কম খরচে এবং প্রচুর পরিমাণে কোনো ধাতু পাওয়া যায় তাকে আকরিক বলবো। 2 নম্বর পয়েন্ট দেখো, সব খনিজ কিন্তু আকরিক নয়, কিন্তু সব আকরিক খনিজ। এটা কিন্তু 2 নম্বরের একটা প্রশ্ন তোমাদের আসতেই পারে, যে সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়, ব্যাখ্যা করো। আমি তোমাদের এখন উদাহরণ সব বুঝিয়ে দেবো এক্ষুনি, তাহলে পার্থক্যটা বুঝতে পারলে। এবার একটা উদাহরণ দিই, এটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে তোমাদের। দেখো উদাহরণ আমি তোমাদের দিতে পারি, আয়রন পাইরেটিস, রেড হেমাটাইট। রেড হেমাটাইটের সংকেত কি, Fe2O3, আর আয়রন পাইরেটিসের সংকেত কি, Fe2। এই দুটোই কিন্তু লোহার খনিজ, কিন্তু এর মধ্যে কিন্তু আছে। Fe2O3 অর্থাৎ রেড হেমাটাইট থেকে এই যে বললাম সহজে, সুলভে, প্রচুর পরিমাণে কি পাওয়া যায়, Fe পাওয়া যায়, তাই Fe2O3 হচ্ছে লোহার আকরিক। কিন্তু Fe2 মধ্যে লোহা পাওয়া যায় বটে, কিন্তু সহজে, সুলভে এবং উন্নত মানের কোনো লোহা পাওয়া যায় না, তাই Fe2 শুধুমাত্র খনিজ, Fe2 শুধুমাত্র লোহার খনিজ, আকরিক কিন্তু নয়। বোঝা গেল? চলো নেক্সট পয়েন্ট, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 3.9, একই আণবিক সংকেত C2H6O, দেখো C2H6O বিশিষ্ট দুটি জৈব যৌগের গঠন সংকেত লেখো। আচ্ছা, তার মানে সমাবয়ব জানতে চাইছে আর কি। একই আণবিক C2H6O, তোমরা জানো C2H6 এর O এর দুটো সমাবয়ব হচ্ছে CH3CH2OH এবং CH3OCH3। ভালো করে দেখে নাও, দেখো এর মধ্যেও কার্বন দুটো, হাইড্রোজেন 6টা, অক্সিজেন 1টা, এর মধ্যেও কার্বন 2টো, হাইড্রোজেন 6টা, অক্সিজেন 1টা। তাহলে এটা হচ্ছে ইথানল। তোমরা জানো ইথানল এবং ডাইমিথাইল ইথার পরস্পরের সমাবয়ব, তাই তো আমি লিখেও দিচ্ছি, ডাইমিথাইল ইথার পরস্পরের সমাবয়ব। এদের গঠন সংকেত, এই যে গঠন সংকেত আমি এঁকে দিলাম, ঠিক আছে? তাহলে CH3CH2OH আর CH3OCH3। এর মধ্যে কার্যকরী গ্রুপ কি আছে, OH আছে। এর মধ্যে কার্যকরী গ্রুপ কি আছে, O। অর্থাৎ এরা পরস্পরের কি ঘটিত সমাবয়ব, এরা পরস্পরের কার্যকরী মূলক ঘটিত সমাবয়ব। এবার তোমাদের মনে প্রশ্ন যেতে পারে, স্যার উত্তর কোনটুকু, এইটার উত্তর কোনটা? এটার উত্তর হচ্ছে জাস্ট এইটা, এই যে এইটা, দুটো সমাবয় এঁকে দিলাম, গঠন সংকেত, ব্যাস এটুকু উত্তর। এইগুলো লেখার দরকার নেই, এগুলো এক্সট্রা ইনফরমেশন। একদম শেষে পৌঁছে গেলাম। পিভিসি ও টেফলনের মনোমার দুটোর নাম লেখো। পিভিসির মনোমার, খুব কমন কোয়েশ্চেন। পিভিসির মনোমার তোমরা এরকম ইয়েতেও লিখতে পারো, কথায়ও লিখতে পারো, ভিনাইল ক্লোরাইড। বাংলাটাও লিখতে পারো, অথবা ইংরেজিতে লিখতে পারো, তবে বাংলা লেখাই ভালো, ভিনাইল ক্লোরাইড। আর টেফলনের হচ্ছে টেট্রাফ্লোরোইথিলিন। ওকে, টেট্রাফ্লোরোইথিলিন, এটা মনে রেখো।
পিভিসি, টেফলন, পলিথিন, এদের মনোমার কিন্তু আসে। পলিথিনের মনোমার কি? ইথিলিন। আরও একটা কথা বলে দিই, সেটা হচ্ছে প্রোটিন। প্রোটিনের মনোমার কিন্তু অ্যামাইনো অ্যাসিড। চলো তাহলে প্রথম পেজটা কিন্তু কমপ্লিট করে ফেললাম আমরা বহরমপুর MK গার্লস হাই স্কুল, তাই তো? বহরমপুর MK গার্লস হাই স্কুলের গ্রুপ সি আমরা সমাধান করে ফেললাম, এবং বহরমপুর MK গার্লস হাই স্কুলের সম্মানীয় শিক্ষক শিক্ষিকাকে আমার চ্যানেলের তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর একটি পেজ 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে এত সুন্দর একটি পেজ দেওয়ার জন্য। চলো এবার নেক্সট পেজে যাই, আমরা দেখি নেক্সট পেজ কোন স্কুল। ওকে চলো দেখো, এবার পাটাকামারি রাজেন্দ্রনাথ হাই স্কুল গ্রুপ সি সলভ করব আমরা। এই স্কুলের গ্রুপ সি সলভ করবো। চলো দেখি প্রথম প্রশ্ন দেখো 3.1-এ মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর ওজোন স্তর ক্ষয়ের ক্ষতিকারক প্রভাব দেখো। আমি এই প্রশ্নটাকে দুটো পার্টে ভাগ করে নিচ্ছি, যদিও 2 নম্বরের প্রশ্ন অত বেশি লেখার দরকার নেই, আমি দুটো পার্টে ভাগ করে নিচ্ছি। আমি বাদিকে তোমাদের মানব স্বাস্থ্যর উপরে অতিবেগুনি রশ্মি ওজোন স্তর ক্ষয়ের ক্ষতিকারক প্রভাব লিখব, আর ডান দিকে পরিবেশের উপর লিখব। ওকে, পরিবেশের উপর ক্ষতিকারক প্রভাব। আচ্ছা, মানব স্বাস্থ্যের উপর ক্ষতিকারক প্রভাব আমি তোমাদের 2-4টে বেশি করে বলে দিলে তোমাদের মাথায় থাকবে, তোমাদের লিখতে পরবর্তীকালে সুবিধা হবে। মানব স্বাস্থ্যের উপর ক্ষতিকারক প্রভাব কি আছে? মানব স্বাস্থ্যে হচ্ছে ভূপৃষ্ঠে অধিক মাত্রায় ওজোন স্তর ক্ষয় হলে কি হবে? অধিক মাত্রায় অতিবেগুনি রশ্মি আসবে। অধিক মাত্রায় অতিবেগুনি রশ্মির আগমন মানুষের ত্বকে ক্যান্সার সৃষ্টি করবে, তাই না? অধিক মাত্রায়, তাহলে লিখি অধিক মাত্রায় অতিবেগুনি রশ্মির আগমনে, অতিবেগুনি রশ্মির আগমনে কি হবে? ত্বকে ক্যান্সার সৃষ্টি হবে। ঠিক আছে, ক্যান্সার সৃষ্টি হবে। আর কি হবে? আর হচ্ছে তোমার মানুষের রোগ প্রতিরোধক ক্ষমতা, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাবে। রোগ প্রতিরোধ ক্ষমতা কি হবে? কমে যাবে। 3 নম্বর কি হবে? 3 নম্বর হবে প্রজনন ক্ষমতা কমে যাবে। প্রজনন ক্ষমতা কমে যাবে। ওকে, যথেষ্ট। চলো ডান দিকে পরিবেশের প্রভাব। পরিবেশের উপর প্রথম প্রভাব যেটা হচ্ছে যে অতিবেগুনি রশ্মির প্রভাবে বনভূমি ধ্বংস হবে। বনভূমি ধ্বংস হবে। আর কি হবে? বনভূমি ধ্বংস হবে। উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হবে। উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হবে। আর কি হবে? বহু উদ্ভিদ বিলুপ্ত হয়ে যাবে। বহু উদ্ভিদ বিলুপ্ত হয়ে যাবে। ক্লিয়ার? মোটামুটি আমি তোমাদের 2-3টে করে লিখিয়ে দিলাম। চলো নেক্সট পয়েন্টে দেখি, নেক্সট কোয়েশ্চেন দেখি। 3.2-তে 57 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে 27 ডিগ্রি সি উষ্ণতায় 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন নির্ণয় করে। এই অঙ্কগুলো কিন্তু ভালো করে শিখতে হবে, বুঝে নাও ভালো করে। দেখো এখানে আর এর মান কিসে আছে? লিটার অ্যাটমসফিয়ার। লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স স্কেলে, যেহেতু আর এর মান লিটার অ্যাটমসফিয়ারে আছে, অতএব এখানে আয়তনটাকেও লিটারে নিতে হবে, চাপটাকেও অ্যাটমসফিয়ারে নিতে হবে। কিসে আছে চাপ? 57 সেন্টিমিটারে। তাহলে পি সমান সমান কি আছে? 57 সেন্টিমিটার। আমরা কি জানি? সেন্টিমিটারকে অ্যাটমসফিয়ারে নিতে গেলে কি করতে হয়? একে 760 দিয়ে ভাগ করব, তাই তো? 760 দিয়ে ভাগ করলেই এটা হয়ে গেল, এটিএমে চলে গেল। ঠিক আছে? আচ্ছা, ভিটা কিসে বেরোবে? আয়তনে বেরোবে, সেটা ঠিক আছে। আচ্ছা, টিটা ক্যাপিটাল টি এখানে দেখো সেলসিয়াস স্কেলে আছে। তোমরা জানো সেলসিয়াস থেকে ক্যাপিটাল টি যেতে গেলে 273 যোগ করতে হয়। তাহলে কত হলো? হলো 300 কেলভিন। ক্লিয়ার? 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এইবার আমরা আদর্শ গ্যাস সমীকরণটা লিখছি, পিভি সমান সমান এনআরটি। এবার পিভি সমান সমান এনআরটি, এনটা তোমরা জানো W/m/RT। সুতরাং ভি সমান সমান সব ডান দিকে নিয়ে চলে যাও তো, W/RT/PM। ওকে, ডব্লিউটা কি? গ্যাসের ভর। গ্যাসের ভর এখানে কত? 22 গ্রাম দিয়েই দিয়েছে, তাহলে 22 বসিয়ে দাও। আচ্ছা, আর এর মান 0.082 বসিয়ে দাও। টি এর মান 300 বসিয়ে দাও, ডিভাইডেড বাই পি এর মান কত বসাবে? 57/760। 57/760। আর এম এর মান, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আণবিক ওজন তোমরা জানো, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আণবিক ওজন কত? কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আণবিক ওজন 44 বসিয়ে দাও। তাহলে সব বসে গেল। তাহলে উত্তর, সুতরাং ভি কত হবে? ভি দেখো ক্যালকুলেশনটা করে নিয়ে আমি বসাচ্ছি। দেখো উত্তর হবে, উত্তর যেটা বেরোলো ক্যালকুলেশন করে 164 লিটার। ওকে, 164 লিটার। ক্লিয়ার? তাহলে ভালো করে অঙ্কটা দেখে নাও, সব কিছু
সেন্টিমিটারে ছিল, যেহেতু আর এর মান আমি লিটার অ্যাটমসফিয়ারে বসিয়েছি, তাহলে এটা কিন্তু অ্যাটমসফিয়ারে নিয়ে গেছি আমি 760 দিয়ে ভাগ করে। ঠিক আছে, ভি এর মানটা স্বাভাবিকভাবে লিটারেই বেরোবে, কারণ যেহেতু আর এর মান আমি লিটার অ্যাটমসফিয়ারে বসিয়েছি। ক্লিয়ার? বোঝা গেল অঙ্কটা? চলো নেক্সট প্রশ্ন দেখি। দেখো আরও একটা অঙ্ক। 300 কেলভিন উষ্ণতায় ও 760 মিলিমিটার চাপে কোনো গ্যাসের আয়তন 300 ঘন সেমি। এসটিপিতে ওই গ্যাসের আয়তন কত হবে? খুব ভালো কথা। চলো, যেহেতু দেখতে পাচ্ছ এখানে উষ্ণতা, চাপ, আয়তন তিনটেই পরিবর্তন হচ্ছে। আমি তোমাদের বহুবার বলেছি যে চাপ, উষ্ণতা স্থির থাকলে বয়েলের সূত্র অর্থাৎ P1 V1 সমান P2 V2, চাপ স্থির থাকলে চার্লসের সূত্র V1/T1 সমান V2/T2, আর উষ্ণতা, চাপ, আয়তন তিনটেই পরিবর্তিত হলে চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র দ্যাট ইজ P1 V1/T1 সমান P2 V2/T2। আর যদি গ্রাম, একটু আগে দেখলে গ্রাম দিয়ে থাকে, আর এর মান দিয়ে থাকে, তাহলে পিভি সমান এনআরটি আদর্শ গ্যাস সমীকরণ। 4টে পার্ট আছে মোট। তাহলে এইটা হচ্ছে P1, তাহলে এইটা যেটাই হবে P1 V1/T1 সমান সমান P2 V2/T2। ওকে, এবার মানগুলো বসিয়ে দাও। P1 কত? P1 হচ্ছে তোমার 760, P1 হচ্ছে 760 mmHg। ওকে, V1 কত? V1 হচ্ছে 300 সেমি কিউব। ওকে, আর T1 কত? T1 দেখতেই পাচ্ছ 300 কেলভিন। ক্লিয়ার? 300 কেলভিন। আচ্ছা, আর P2 কত? P2 হচ্ছে, এবার বলেছে দেখো এসটিপিতে বলেছে, তাহলে এসটিপিতে স্বাভাবিকভাবেই কত হবে? এসটিপিতে ওই গ্যাসের আয়তন কত হবে? এসটিপিতে আমরা P2 আমরা কি জানি? 760 mmHg জানি। ব্যাস, তাহলে একটা জিনিস তো অলরেডি ওরা নাক ঘুরিয়ে বলেছে, চাপ এখানে স্থির, এটা বুঝে গেলাম, তাই না? অন্যভাবে বলেছে তখন বোঝা যাচ্ছিল না, এবার বোঝা গেল। এটাও 760, এটাও 760, তাহলে একই ব্যাপার। তাহলে V2 কত? V2টাই জানতে চেয়েছে। আর T2 কত? T2 এসটিপিতে কত হয়? এসটিপিতে তোমার এসটিপিতে 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কত বসাবো? 273 কেলভিন। সব এবার বসিয়ে দাও। তাহলে স্বাভাবিকভাবেই V1 P1 P2টা একই, যেহেতু ওটা বসাতে হবে না, ছেড়ে দাও। তাহলে V1/T1 সমান V2/T2 আলটিমেটলি কি দাঁড়ালো? চার্লসের সূত্র দাঁড়ালো, তাই তো? V1 কত? V1 হচ্ছে তোমার 300 ঘন সেমি। কত? টেম্পারেচার 300 কেলভিন। আচ্ছা, V2টাই বের করতে হবে, কত? 273 কেলভিন। ব্যাস, তাহলে V2 সমান সমান কত হবে? 300 ইন্টু 273 ডিভাইডেড বাই কত? 300। তাহলে কত বেরোলো? V2 273 ঘন সেমি। খুবই সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক। প্রথমে মনে হয়েছিল যে 6টা বসাতে হবে, তারপরে দেখলাম এখানেও 760 মিলিমিটার এসটিপিতে, তার মানে স্বাভাবিকভাবে এটা চার্লসের সূত্র হয়ে গেল, V2 বেরিয়ে গেল 273 ঘন সেমি। ওকে, নেক্সট দেখো 3.3তে আরও একটি অঙ্ক। বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2, বায়ুতে আলোক রশ্মি আপতন কোণ 45 ডিগ্রি, প্রতিসরণের রশ্মির চ্যুতি কত? এটা কিন্তু রিপিট অঙ্ক, এটা রিপিট অঙ্ক। কিছুক্ষণ আগেই তোমাদের আমি বহরমপুর MK গার্লস হাই স্কুলের যে অঙ্কটা দিলাম, সেইটাই কিন্তু আবার এই স্কুলেও কিন্তু পরীক্ষায় এসছে। ঠিক আছে, স্বাভাবিকভাবে এটা আমি আর করলাম না, যেহেতু একই ভিডিওতে থাকছে, তাহলে এটা তোমরা দেখে নিও। ক্লিয়ার? তাহলে কমন পড়ে গেল কিন্তু একই অঙ্ক, সেই জন্য আগেই তোমাদের আমি বলেছিলাম অঙ্কটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক। ক্লিয়ার? চলো নেক্সট দেখি কি আছে। এবার দেখো অথবাতে একটি অঙ্ক আছে, তোমরা দেখে নিও। পাটাকামারি এই স্কুলটা রাজেন্দ্রনাথ হাই স্কুল, এই স্কুলের এই প্রশ্নটা কিন্তু ইনকমপ্লিট রয়েছে, আমি এখানে লিখেই দিয়েছি। এই প্রশ্নটা এইরকমভাবেই তোমাদের পর্ষদের টেস্ট পেপারে অথবাই কাঁচ ও জলের পরম প্রতিসরাঙ্ক যথাক্রমে 3/2 ও 4/3, এরপরে কোনো তথ্য নেই। ঠিক আছে, এই অঙ্কটা সেই জন্য করা গেল না, ইনকমপ্লিট। তারপরে 3.4 দেখো, ভাস্বর বাতি ব্যবহারের চেয়ে CFL বাতি ব্যবহারের দুটি সুবিধা লেখো। তাহলে দুটি সুবিধা, এটা আগেও তোমাদের বহুবার বলেছি, তবুও আজকে আরও একবার বলে দিই। সুবিধা 1 নম্বর হচ্ছে দক্ষতা। কিসের বেসিসে বলবো? দক্ষতা। ভাস্বর বাতির থেকে CFL এর দক্ষতা অনেক বেশি। এবার ব্যাপারটা তোমরা ভাবতে পারো দক্ষতা আবার কি? দক্ষতা হচ্ছে যে কতটা পরিমাণ শক্তি ইনপুট করতে হচ্ছে আর কি পরিমাণ আমরা ফিডব্যাক পাচ্ছি, আউটপুট পাচ্ছি। ঠিক আছে, ভাস্বর বাতিতে কি হয়? এর দক্ষতা অত্যন্ত কম, যোগান দেওয়া শক্তির প্রায় 98% তাপশক্তি উৎপাদনের ফলে শক্তির অপচয় হয়। ভালো করে শুনে নাও, এখানে যে শক্তি প্রয়োগ করছি তার 98% তাপশক্তি উৎপাদনের ফলে শক্তির অপচয় হয়, যেখানে CFL বাতিতে ভাস্বর বাতির তুলনায় দক্ষতা অনেক বেশি, প্রায় 70% পর্যন্ত শক্তি বাঁচায়। এটা কিন্তু 70% পর্যন্ত শক্তি কি করে? বাঁচায়। এটা একটা সুবিধা। আর একটা সুবিধা কি? আর একটা সুবিধা হচ্ছে আয়ু। এর আয়ু, ভাস্বর বাতির আয়ু যেখানে 1500 ঘন্টা,
প্রায় প্রায় 1500 ঘন্টা, সেখানে এর আয়ু কিন্তু 9000 ঘন্টা, 9000 ঘন্টা বা তার বেশি। ওকে, 9000 ঘন্টা বা তার বেশি। তাহলে 1 নম্বর দক্ষতা, 2 নম্বর আয়ু, তাহলে 2 নম্বর কিসের রেসপেক্টে হলো? আয়ুর রেসপেক্টে। আরও অনেক কিছু বলা যায়, সেটা হচ্ছে তড়িৎ শক্তির খরচ। 3 নম্বর তড়িৎ শক্তির খরচ বলা যেতে পারে। তড়িৎ শক্তির খরচ এখানে যেহেতু প্রতি বছর গড়ে 219 কিলোওয়াট ঘন্টা হারে তড়িৎ শক্তি খরচ হয়, যেখানে সিএ পেলে কত হয়? প্রতি বছর গড়ে 50। দেখো 1 লাফে কোথায় নেমে এলো, 219 কিলোওয়াট প্রতি ঘন্টা, সেখানে 50 কিলোওয়াট ঘন্টা। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তাহলে দুটো বলেছে, আমি 3টে তোমাদের বলে দিলাম। চলো নেক্সট, চলো নেক্সট দেখো, কার্বন ডাইঅক্সাইডের লুইস ডট চিত্র আঁকতে হবে। চলো কার্বন ডাইঅক্সাইডের লুইস ডট চিত্র আঁকি। প্রথমে কি করতে হবে? কার্বন পরমাণু আর অক্সিজেন পরমাণুর, কার্বন পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক একদম শুরু থেকে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তবে তোমাদের সুবিধা হবে কি করে করতে হয়। কার্বন পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক কত? 6। তাহলে 6 হলে স্বাভাবিকভাবে ইলেকট্রন বিন্যাসটা আমি এখানে লিখছি, তাহলে 6 হলে কত হবে? 2,4। আর অক্সিজেন দুটোই লিখছি, অক্সিজেন পরমাণু ক্রমাঙ্ক 8, তাহলে ইলেকট্রন বিন্যাস হবে 2,6। বোঝা গেল? তাহলে কার্বন, এই যে কার্বন তার সর্ববহিস্থ, এবার তোমরা জানো লুইস ডট চিত্রে সবসময় সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন, তাহলে কার্বনের এই 4 প্রয়োজন আর অক্সিজেনের এই 6 প্রয়োজন। ভেতরে কে আছে আমার দেখার দরকার নেই, লুইস ডটে কিন্তু সবসময় সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন হিসাব করতে হয়। তাহলে কার্বন পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে 4টি ইলেকট্রন আছে, 1 2 3 4 আমি লিখলাম মাঝখানে, আর অক্সিজেন পরমাণু দুদিকে দিলাম। ভালো করে দেখো কটা আছে? 6টা। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। বেশ, এবার প্রত্যেকের উদ্দেশ্য কি গো? প্রত্যেকের উদ্দেশ্য কি? এই বন্ধন কেন করতে যাবে? প্রত্যেকের উদ্দেশ্য অষ্টক পূর্তি। এর সর্ববহিস্থ কক্ষপথে 6টা আছে, তাহলে এর 8টা দরকার। এর সর্ববহিস্থ কক্ষপথে 4টে আছে, এর 8টা দরকার। তখন এই কার্বন অক্সিজেন এদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হলো যে প্রত্যেকের সর্ববহিস্থ কক্ষপথে 8টা থাকবে, এবং তারা যখন বন্ধন করবে তখন এর ইলেকট্রনকেও এর বলে মনে করবে, এর ইলেকট্রনকে অক্সিজেন নিজের বলে মনে করবে প্রত্যেকের। ঠিক আছে, এবার অক্সিজেন কি করলো? অক্সিজেন দেখো কি করলো, অক্সিজেন 2টো ইলেকট্রন একে দিয়ে দিল, 2টো কার্বনকে। কার্বনের স্বাভাবিকভাবে 2টো ইলেকট্রন দেবে, দিল, এই যে দিল। আবার এই কার্বন এই 2টো ইলেকট্রনকে অক্সিজেন দিল, আর এই 2টো কার্বনকে এই অক্সিজেনকে দেবে, দিয়ে দিল। স্বাভাবিকভাবে অক্সিজেনও 2টো ইলেকট্রনকে দিল। এবার অক্সিজেনের ছিল কটা? 6টা, তাহলে এখন থাকবে কটা? এখন থাকবে 4টে। এই অক্সিজেনও ছিল 6টা, এখন থাকবে কটা? 4টে। এইবার দেখো এবার কি হলো, এই গোল করে দিলাম, মানে এই 4টে ইলেকট্রন অক্সিজেন নিজের বলে মনে করবে, আর কার্বন কি করবে দেখো, একদম দুদিকের এই পুরো ইলেকট্রনকে নিজের বলে মনে করবে। এবার একটু গুণে দেখো তো কি হচ্ছে। এই দেখো গুণে দেখাই, অক্সিজেন এখন মোট ইলেকট্রন কটা? 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা, অষ্টপূর্তি হয়ে গেছে। কার্বনের গুণে দেখো 1 2 3 4 5 6 7 8, কার্বনেও খুশি, কার্বনেরও 8টা ইলেকট্রন, এই অক্সিজেনেরও 8টা ইলেকট্রন। তাহলে দেখো দুদিকের 2টো অক্সিজেনের মাঝের কার্বন প্রত্যেকের কিন্তু 8টা 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 হয়ে গেছে। ওকে, এইবার এই বন্ধনটাকে আমি কিভাবে লিখব? অক্সিজেন যেহেতু 4টে ইলেকট্রন, তাহলে মাঝখানে কটা বন্ধন তৈরি হয়েছে? 2টো। এই আবার এখানেও 2টো বন্ধন, ব্যাস হয়ে গেল। এবার এই যে অব্যবহৃত ইলেকট্রন, সেখানে লোন পেয়ার আপ ইলেকট্রন বলা হয়, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলা হয়, সেগুলো দেখিয়ে দিলাম। ব্যাস, এটা কার্বন ডাইঅক্সাইডের গঠন হয়ে গেল। ঠিক আছে, বন্ধন দেখিয়ে দিলাম, এক্সপ্রেস করলাম। তাহলে কিভাবে লুইস আঁকলাম সেটা পরিষ্কার সুন্দর করে তোমাদের আমি বলে দিলাম। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন দেখি। চল, দুটি মৌল এ ও বি এর পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 12 এবং 17। যদি এ ও বি রাসায়নিকভাবে যুক্ত হয় তবে কি ধরনের যৌগ গঠিত হবে তার সংকেত সহ লেখো। সুন্দর করে বুঝে নাও, এটা নিয়ে অনেকের সমস্যা হয়। এ এবং বি অনেকেই বুঝতে পারে না, অসুবিধা হয় অনেকের। এর পরমাণু ক্রমাঙ্ক কত? 12, আর বি এর পরমাণু ক্রমাঙ্ক 17। ঠিক আছে, এইটা হচ্ছে লিখে নাও, এটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। বেশ, পরমাণু ক্রমাঙ্ক। তাহলে ইলেকট্রন বিন্যাসটা করে নাও এবার। তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে? পরমাণু ক্রমাঙ্ক তো হলো 12 হলে ইলেকট্রন বিন্যাস কি হবে? 2,8,2। আর এটা কে কক্ষপথ, এটা এল, এটা এম, তোমরা জানো। আর এর ইলেকট্রন বিন্যাস কি হবে? 2,8,7। তাহলে এইটাই এর ইলেকট্রন বিন্যাস, এটা কে কক্ষপথ, এল কক্ষপথ, এম কক্ষপথ। এইবার দেখতেই পাচ্ছ যে এর সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন কটা? 2টো, আর বি এর সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন কটা? 7টা। তাহলে এ স্বাভাবিকভাবে এ একটা কি, বুঝতেই পারছো, এ একটা কি ধাতু।
কারণ আমরা জানি কোনো মৌলের পরমাণু সর্ববিস্ত কক্ষপথে একটা, দুটো বা তিনটি ইলেকট্রন থাকলে তারা ধাতু হয়, আর সর্ববিস্ত কক্ষপথে 5, 6, 7 ইলেকট্রন থাকলে এরা অধাতু হয়। তাহলে বি স্বাভাবিকভাবে আমি কি বলতে পারি, যেহেতু সর্ববিস্ত কক্ষপথে 7টা ইলেকট্রন আছে তাহলে এ অধাতু। তাহলে এখানে ধাতু আর অধাতুর মধ্যে কী ধরনের বন্ধন তৈরি হয়? সবসময় আমরা জানি ধাতু আর অধাতুর মধ্যে কোন ধরনের বন্ধন তৈরি হয়? ধাতু আর অধাতুর মধ্যে আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন তৈরি হবে। ক্লিয়ার? এবার এর দেখো সর্ববিস্ত কক্ষপথে 2টো ইলেকট্রন, তাহলে এই 2টো ইলেকট্রন এই সবসময় ছাড়ার চেষ্টা করবে, ধাতুরা ইলেকট্রন ছাড়ে, তাহলে ছাড়লে এই 8টা দেখাতে পারবে। আর বি দেখো এই 2টো ইলেকট্রন একটা বি তো 2টো ইলেকট্রন নিতে পারবে না, কেন? কারণ বি এর সর্ববিস্ত কক্ষপথে 7টা ইলেকট্রন, তাহলে একটা বি কটা ইলেকট্রন নিতে পারবে? একটা। তাহলে এই এর ছাড়া 2টো ইলেকট্রন গ্রহণ করতে গেলে 2টো বি এর প্রয়োজন। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এ 2টো ইলেকট্রন ছেড়ে দিয়ে কি তৈরি করলো? A2+, তখন এর ইলেকট্রন বিন্যাস কত হলো? 2,8, এ সুস্থিত হয়ে গেল। এবার এই যে এ 2খানা ইলেকট্রন ছেড়ে দিল, বি এর দরকার কটা? একটা। তাহলে এই 2টো ইলেকট্রন নিতে গেলে বি কটা প্রয়োজন? তাহলে বি 2টো প্রয়োজন, বি 2টো ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে তৈরি করে 2B-। ঠিক আছে? তাহলে স্বাভাবিকভাবেই এ আর বি দিয়ে যদি যৌগ গঠিত হয়, গঠিত সংকেত সহ লেখো, সংকেত। সুতরাং সংকেত কি হবে? একটা এ আর 2টো বি, তাহলে সংকেত কি হবে? সংকেত হবে AB2। বোঝা গেল? সংকেত হবে AB2, কারণ এ একটা বি 2টো। আর কি ধরনের বন্ধন তৈরি হবে? কি ধরনের যৌগ গঠিত হবে? আয়নীয় যৌগ। আয়নীয় যৌগ তৈরি হলো আর সংকেত হলো AB2। ক্লিয়ার করে তোমাদের বুঝিয়ে দিলাম। বোঝা গেল ব্যাপারটা? চলো নেক্সট দেখি। নেক্সট দেখো 3.7 নাইট্রোলিম কি, এর ব্যবহার লেখো। নাইট্রোলিম হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের ধূসর মিশ্রণকে কি বলে? ধূসর মিশ্রণকে বলে নাইট্রোলিম। এটা তোমরা জানো, এটা খুব কমন একটা কোয়েশ্চেন, নাইট্রোলিম বলে। ওকে, ব্যবহার। নাইট্রোলিমের ব্যবহার কি? নাইট্রোলিম হচ্ছে জমিতে সার হিসাবে ব্যবহৃত। ওকে, ব্যাপারটা এটা হচ্ছে উত্তর। এবার অ্যাডিশনাল ইনফরমেশন তোমাদের আমি দিই। দেখো, ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে উচ্চ উষ্ণতায় 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নাইট্রোজেন গ্যাস চালনা করলে তৈরি হয় CaNCN+C। এই যে CaNCN+C এটাকেই বলা হয় নাইট্রোলিম। ঠিক আছে? এই ধূসর মিশ্রণ এটা জমিতে সার হিসেবে ব্যবহৃত হয়। তাহলে প্রস্তুতিটাও আমি তোমাদের বলে দিলাম, ক্যালসিয়াম কার্বাইড অর্থাৎ CaC2। চলো, অথবা নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির সমিত সমীকরণটি লেখো। শুধু সমিত সমীকরণ লিখতে হবে, যেরকম বলেছে সেরকম, বাড়তি কথা লেখা যাবে না। যত বেশি কথা লিখতে যাবে তত ভুল হওয়ার সম্ভাবনা বেশি, তত ভুল হলে এক্সট্রা লিখতে গিয়ে ভুল হলে সেটার প্রভাব কিন্তু মূল অংশটার উপর প্রভাব পড়বে। তাই কখনো এক্সট্রা অতিরিক্ত লিখতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সমিত সমীকরণটা হলো, দেখো, NaNO সম আণবিক পরিমাণে NaNO2 আর NH4Cl বিক্রিয়া করে তৈরি করে NH4NO2 প্লাস NaCl। তারপরে এই যে NH4Clটা NO2টা এটা তাপীয় বিয়োজন ঘটে উৎপন্ন করে N2 প্লাস 2H2। ওকে, এই পুরোটা কিন্তু লিখতে হবে। এর মধ্যে অনেক ব্যাপার আছে, যে সরাসরি তুমি ভাবতে পারো যে সরাসরি এটার থেকে তো তৈরি হয়ে যাচ্ছে দ্বিতীয়টা থেকে, তাহলে এইটা লেখার দরকার কি? দেখো, এটা নিয়ে একটা 2 নম্বরের বড় প্রশ্ন তোমাদের রেডি করতে হয় বা 3 নম্বরে আসে, যে সরাসরি অ্যামোনিয়াম নাইট্রেট উত্তপ্ত করে নাইট্রোজেন প্রস্তুত করা হয় না কেন? কারণ সেক্ষেত্রে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে, এটা অত্যন্ত দুস্থিত যৌগ। সেই জন্য NaNO2 আর NH4Cl সমাণবিক পরিমাণে মিশিয়ে প্রথমে এটা তৈরি করে নেওয়া হয়, সঙ্গে সঙ্গে বিক্রিয়া করানো হয়। ক্লিয়ার? চলো নেক্সট কি প্রশ্ন আছে দেখি। দেখো, নেক্সট কোয়েশ্চেন 3.8-এ বিশুদ্ধ ধাতুর তুলনায় সংকর ধাতু ব্যবহারের 2টি সুবিধা লেখো। দেখো, অনেক সুবিধা আছে। প্রথম সুবিধা আমি পরপর লিখে যাচ্ছি, একটুখানি দেখে নাও। প্রথম সুবিধা আমি লিখব কাঠিন্য। মনে রেখো, বিশুদ্ধ ধাতুর তুলনায় সংকর ধাতুর কাঠিন্য অনেক বেশি হয়। ওকে, অনেক বেশি হয়। বোঝা গেল? কাঠিন্য অনেক বেশি হয়। অর্থাৎ ধরো একটা উদাহরণ হিসেবে বলা যেতে পারে, লোহার ধাতু সংকর কোনো একটা ধাতু সংকরের কাঠিন্য কিন্তু অনেক গুণ বেশি হবে।
ঠিক আছে। আবার তামা একটা নরম ধাতু, কিন্তু এর ধাতু সংকর যখন পিতল তৈরি করা হবে তার কাঠিন্য কিন্তু অনেক বেশি হবে। ঠিক আছে। এছাড়া আর কি বলা যেতে পারে, রাসায়নিক সক্রিয়তা। 2 নম্বর যেটা বলা যেতে পারে রাসায়নিক সক্রিয়তা। মনে রেখো ধাতুগুলো যখন একাকী থাকে তখন তার রাসায়নিক সক্রিয়তা অনেক বেশি, কিন্তু যখন ধাতু সংকর তৈরি করা হয় তার রাসায়নিক সক্রিয়তা কিন্তু অনেক কমে যায়। ক্লিয়ার? রাসায়নিক সক্রিয়তা কিন্তু অনেক কমে যায়, মনে থাকবে। অর্থাৎ ধরো কপার একটা উদাহরণ দিয়ে বলি, কপার ও টিনের ধাতু সংকর কাঁসার ক্ষয় কিন্তু কপার বা আলাদা করে টিনের থেকে অনেক কম হয়। কারণ কি, যখন কাঁসা তৈরি হয়ে গেল তার রাসায়নিক সক্রিয়তা কিন্তু অনেক কমে গেল, সে সহজে কারোর সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করবে না। 3 নম্বর বলা যেতে পারে উজ্জ্বলতা। 3 নম্বর বলা যেতে অনেকগুলো পয়েন্ট আছে। উজ্জ্বলত্ব বা উজ্জ্বলতা। উজ্জ্বলতা কি? উজ্জ্বলতা কোনো ধাতুর থেকে ধাতু সংকরের উজ্জ্বলতা কিন্তু অনেক বেশি হয়। ক্লিয়ার? তাহলে কাঠিন্য বলা যেতে পারে, রাসায়নিক সক্রিয়তা বলা যেতে পারে, উজ্জ্বলতা বলা যেতে পারে। ঠিক আছে। তাপ ও তড়িৎ পরিবহন ক্ষমতা, কোনো একটা ধাতুর থেকে যখন ধাতু সংকর তৈরি করা হয় তার তাপ ও তড়িৎ পরিবহন ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। অনেকগুলো পয়েন্ট তোমাদের আমি বলে দিলাম, লিখে নিও। অথবা দেখো, পিতলের পাত্রকে দীর্ঘদিন আর্দ্র বায়ুতে রেখে দিলে সবুজ রঙের আস্তরণ পড়ে কেন? পিতলের পাত্রকে, চলো দেখি উত্তরটা কি হয়। দেখো, পিতলে কি কি থাকে? পিতলে আমরা জানি, ভালো করে বুঝে নাও, পিতলে থাকে তামা প্লাস দস্তা। তামা আর দস্তা এই দুটো ধাতুকে মিশিয়ে তবে তো পিতল ধাতু সংকরটা তৈরি করা হয়। এবার পিতলকে অনেক দিন খোলা বায়ুতে, আর্দ্র বায়ুতে রেখে দিলে কি হয়, পিতলের এই যে তামা, সে তামার উপর ধীরে ধীরে সবুজ রঙের ছোপ পড়ে। বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিতে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের সাথে কপারের অতি ধীর গতির বিক্রিয়ায় কি তৈরি হয়? সবুজ বর্ণের ক্ষারকীয় কপার কার্বনেট উৎপন্ন হয়। সবুজ বর্ণের কি উৎপন্ন হয়? সবুজ বর্ণের ক্ষারীয় কপার কার্বনেট। ঠিক আছে। এখানে আমি পুরো নোট আকারে লিখে দিচ্ছি না, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, পরে তোমরা শুনে শুনে লিখে নিও। ক্ষারকীয় কপার কার্বনেট CuOH আর CuCO3। ওকে, CuOH CuCO3 এর ক্ষারকীয় কপার কার্বনেট, ক্ষারকীয় কপার সালফেট, এই সমস্ত তৈরি হয় আর কি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে পিতলের তামাটাকে আরেকবার বলে দিই। পিতলে তামা দস্তার এই ধাতু সংকর, তামা দীর্ঘদিন খোলা বায়ুতে রেখে দিলে বায়ুতে জলীয় বাষ্প ও কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে এই সবুজ বর্ণের ক্ষারকীয় কপার কার্বনেট CuOH CuCO3 উৎপন্ন করে। সেই জন্য পিতলের পাত্রকে দীর্ঘদিন আর্দ্র বায়ুতে রেখে দিলে সবুজ রঙের আস্তরণ পড়ে। ক্লিয়ার? চলো নেক্সট পয়েন্ট দেখি, নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন 3.9, এলপিজি ও সিএনজির প্রধান উপাদান দুটি হলো। আচ্ছা, এলপিজির প্রধান উপাদান হচ্ছে বিউটেন, এটা মনে রেখো। এলপিজির প্রধান উপাদান বিউটেন, আর সিএনজির প্রধান উপাদান হচ্ছে মিথেন। ওকে, মনে থাকবে C4H10। ওকে, C4H10 আর মিথেনের হচ্ছে CH4। মনে থাকবে এলপিজি গ্যাসের মূল উপাদান হচ্ছে বিউটেন আর সিএনজি গ্যাসের মূল উপাদান মিথেন। একদম শেষ প্রশ্ন চলে এসেছি। একটি জৈব ভঙ্গুর ও একটি জৈব অভঙ্গুর পলিমারের নাম লেখো। আচ্ছা বেশ, জৈব ভঙ্গুর পলিমার যেমন সেলুলোজ হতে পারে, অনেক কিছু হতে পারে। PLA পলিল্যাকটিক অ্যাসিড হতে পারে। ঠিক আছে। আর জৈব অভঙ্গুর তো তোমরা জানো, যেটা আমাদের চিন্তার কারণ, যেটাই মূল সমস্যা, সেটা হচ্ছে পলিথিন জৈব অভঙ্গুর। তাহলে একটি জৈব ভঙ্গুর সেলুলোজ হতে পারে, এছাড়া পলিল্যাকটিক অ্যাসিড হতে পারে, আর অনেক কিছু আছে। আর জৈব অভঙ্গুর পলিমার সেটা পলিথিন, PVC ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে। তাহলে দুটো স্কুলের গ্রুপ সি কিন্তু অলরেডি আমি তোমাদের সমাধান করে দিলাম। খুব দ্রুত আমি তোমাদের কথা যখন দিয়েছি, যা কথা দিয়েছি আজ পর্যন্ত সব কথাই রাখার চেষ্টা করেছি। ঠিক আছে। সেই জন্য আমি তোমাদের কথা দিয়েছি গ্রুপ সি গ্রুপ ডি সমাধান করে দেবো তোমাদের পরীক্ষার আগেই করে দেবো, আগেই তো করতেই হবে, আগেই করে দেবো। তো অলরেডি কিন্তু আমি শুরু করে দিলাম, খুব দ্রুত তোমরা পেয়ে যাবে পর্ষদের টেস্ট পেপারে গ্রুপ সি গ্রুপ ডি সলভ। ওকে, প্রত্যেকটি প্রশ্ন সুন্দর করে রেডি করো, ভালো করে তৈরি করো। কোথাও কোনো সমস্যা হলে, এর পরেও যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় আমাকে বলো, আমি আবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ওকে, আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।